আসসালামু আলাইকুম। শুরু করছি ইলমা বেহরোজের উপন্যাস শৈলচূড়ায় চাঁদের হাসি, পর্ব ৪১। রাত ১১টা। হঠাৎ বেজে উঠল হটলাইন। রায়ান দ্রুত ফোন ধরল। হ্যালো, মেজর রায়ান বলছি। ওপার থেকে শোনা গেল অ্যাডমিরাল ওমরের উদ্বিগ্ন কণ্ঠস্বর। রায়ান, আমরা গুরুতর সমস্যায় পড়েছি। মিয়ানমারের জাহাজগুলো আমাদের চারপাশ থেকে ঘিরে ফেলেছে। তাদের কাছে উন্নত রাডার সিস্টেম রয়েছে। আমাদের সব চালচলন ট্র্যাক করছে। আমাদের জরুরি সাহায্য প্রয়োজন। রায়ান দ্রুত চিন্তা করতে লাগলো। স্যার, আপনারা কতক্ষণ টিকে থাকতে পারবেন? সর্বোচ্চ ২ ঘন্টা, ওমর জবাব দিলেন। তারপর আমাদের গোলাবারুদ ফুরিয়ে যাবে। রায়ান দৃঢ়স্বরে বলল, চিন্তা করবেন না স্যার, আমরা আপনাদের সাহায্যে যাচ্ছি। কল শেষ হতেই রায়ান তার দলকে জড়ো করল। আমাদের কাছে মাত্র ২ ঘন্টা সময় আছে। আমরা একটি কৌশল অবলম্বন করব। প্রথমেই রায়ান নির্দেশ দিল উপকূলের বিভিন্ন স্থানে ছোট ছোট দল মোতায়েন করতে। প্রত্যেক দলকে দেওয়া হলো শক্তিশালী প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম। আমরা একটি ভুয়া নৌবহরের ছলনা করব, রায়ান ব্যাখ্যা করল। প্রজেক্টরগুলো জ্বালিয়ে এমনভাবে আলো ফেলতে হবে যেন দূর থেকে মনে হয় বড় যুদ্ধজাহাজের আলো। সাউন্ড সিস্টেম থেকে জাহাজের ইঞ্জিনের শব্দ বাজাতে হবে। পরের পদক্ষেপ আরও চমকপ্রদ। রায়ান কয়েকটি ফিশিং ট্রলারকে বিশেষভাবে সাজানোর নির্দেশ দিল। এগুলোতে রাডার জ্যামিং ডিভাইস লাগাও। এরা সমুদ্রে ঢুকে শত্রুর রাডার সিস্টেম বিভ্রান্ত করবে। তৃতীয় ধাপে রায়ান তার দক্ষ হ্যাকার দলকে ডাকল। তোমরা মিয়ানমারের নৌবাহিনীর কমিউনিকেশন সিস্টেমে ঢুকে ভুয়া বার্তা প্রচার করো। এমন তথ্য দাও যেন মনে হয় তাদের পেছনের দিক থেকে আরেকটি বাংলাদেশি বহর আসছে। সবশেষে রায়ান নিজের হাতে তৈরি করল একটি বিশেষ মিসাইল রণকৌশল। আমরা প্রথমে উপকূলের পূর্ব প্রান্ত থেকে মিসাইল ছুড়ব, ৫ মিনিট পর পশ্চিম প্রান্ত থেকে। এভাবে ক্রমাগত দিক পরিবর্তন করে আক্রমণ চালাবো। এতে শত্রু বুঝতে পারবে না কোন দিকে তাকাবে। রায়ান তার পরিকল্পনা ব্যাখ্যা করে শেষ করল। সবাই মন দিয়ে শুনছিল। এখন কাজের সময়। সে তার দলের দিকে তাকালো। তাদের চোখে উদ্বেগের সঙ্গে মেশানো দৃঢ় সংকল্প। রায়ান গম্ভীর স্বরে বলল, আমরা এক কঠিন পরিস্থিতির মুখোমুখি, কিন্তু মনে রাখবেন আমরা কে। সৈনিকরা একসঙ্গে জবাব দিল, যদিও তাদের কণ্ঠস্বরে উচ্ছ্বাসের চেয়ে দৃঢ়তা বেশি ছিল। গর্বিত সৈনিক। রায়ান আবার জিজ্ঞেস করল, আমাদের দায়িত্ব কী? এবার সৈনিকদের উত্তর আরও দৃঢ় শোনালো, দেশ রক্ষা। রায়ান তার কণ্ঠস্বর একটু উঁচু করে বলল, আমরা কি পিছু হটব? সৈনিকরা একই সুরে বলল, না। রায়ান শেষ প্রশ্ন করল, আমাদের শক্তি কোথায়? সবাই একসঙ্গে উত্তর দিল। এবার তাদের কণ্ঠে একটু বেশি জোর ছিল, ওই কে? রায়ান বলল, আমরা একসঙ্গে লড়ব, একসঙ্গে এই সংকট মোকাবেলা করব। মনে রাখবেন, আমাদের প্রতিটি পদক্ষেপ দেশের জন্য, প্রতিটি সিদ্ধান্ত আমাদের মানুষের জন্য। ঠিক রাত 12:30টায় রায়ানের পরিকল্পনা কার্যকর হতে শুরু করলো। উপকূলের বিভিন্ন স্থান থেকে হঠাৎ জ্বলে উঠল শক্তিশালী আলো। ভেসে এলো জাহাজের ইঞ্জিনের গর্জন। মিয়ানমারের জাহাজগুলো হকচকিয়ে গেল। ফিশিং ট্রলারগুলো অতি সন্তর্পণে সমুদ্রে প্রবেশ করে শত্রুর রাডার সিস্টেমে গোলমাল সৃষ্টি করল। হ্যাকাররা সফলভাবে মিয়ানমারের যোগাযোগ ব্যবস্থায় ঢুকে ভুয়া সতর্ক বার্তা ছড়াতে লাগলো। রাত 12:45 শুরু হলো মিসাইল হামলা। প্রথমে পূর্ব দিক থেকে, তারপর পশ্চিম, উত্তর, দক্ষিণ, ক্রমাগত দিক পরিবর্তন করে আঘাত হানতে লাগলো। মিয়ানমারের নৌবহর পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়েছে। তারা বুঝতে পারছে না কোন দিক দিয়ে আত্মরক্ষা করবে, কোন দিকে আক্রমণ চালাবে। এই সুযোগে বাংলাদেশের নৌবাহিনী নিজেদের পুনর্বিন্যস্ত করে শত্রুর ওপর পাল্টা আঘাত হানতে শুরু করলো। রাত 2টায় অ্যাডমিরাল ওমর আবার যোগাযোগ করলেন। রায়ান, তোমার কৌশল অসাধারণ কাজ করছে। শত্রুপক্ষ দিশেহারা হয়ে পড়েছে।
আমরা এখন তাদের ঘিরে ফেলতে সক্ষম হয়েছি। ভোর 5টায় মিয়ানমারের নৌবহর পরাজয় স্বীকার করে পিছু হটতে শুরু করলো। যুদ্ধ জয়ের খবর পাওয়ার পর রাইয়ান এবং তার দলের সদস্যরা কমান্ড সেন্টারে জড়ো হলো। সবার চোখে মুখে উচ্ছ্বাস। রাইয়ান উচ্চস্বরে বলল, আমরা জয়ী হয়েছি। জাহিদ আবেগী হয়ে বলল, স্যার, আপনার প্ল্যান অসাধারণ ছিল। আপনি একটা ইতিহাস লিখে ফেললেন। ক্যাপ্টেন আব্দুল রাইয়ানকে জড়িয়ে ধরে বলল, এই বিজয় শুধু আমাদের নয়, পুরো দেশের। আপনার নেতৃত্ব ছাড়া এটা সম্ভব হতো না। রাইয়ান বিনয়ী হাসি দিয়ে বলল, আমি শুধু একজন সৈনিকের দায়িত্ব পালন করেছি। এটা আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। লেফটেন্যান্ট সাইমা বলল, স্যার, আপনার হ্যাকিং আইডিয়াটা ছিল মাস্টার স্ট্রোক। শত্রুরা বুঝতেই পারেনি কি হচ্ছে। রাইয়ান বলল, আপনার সাইবার টিমের কাজ ছিল অবিশ্বাস্য। আপনি না থাকলে আমার প্ল্যান অকেজো থেকে যেত। ক্যাপ্টেন রহমান গম্ভীর স্বরে বলল, আমাদের এখন পরবর্তী পদক্ষেপগুলো নিয়ে আলোচনা করা উচিত। সবাই সম্মতিসূচক মাথা নাড়ল। রাইয়ান দৃঢ় কণ্ঠে বলল, ঠিক বলেছেন, আমাদের সতর্ক থাকতে হবে। এখন সাফল্য উদযাপনের সময় নয়, বরং আরও দায়িত্বশীল হওয়ার সময়। চলুন আমরা পরিস্থিতি পর্যালোচনা করি এবং আগামী দিনগুলোর জন্য প্রস্তুত হই। পর্ব 42। আকাশে সূর্যের আলো ফুটে উঠতে না উঠতেই শহরের বুকে ছড়িয়ে পড়েছে ভোরের কোমল স্পর্শ। নিকিতার রুমের জানালা দিয়ে সেই আলোর রেশ এসে পড়েছে রুমের মেঝেতে। দেয়ালের ঘড়ির কাঁটা অবিরাম ঘুরে চলছে। ঘুরছে না শুধু নিকিতার হৃদয়ের ঘড়ি, সেটি থেমে গিয়েছে কোনো এক অজানা মুহূর্তে। বাইরে শহরের কোলাহল, পাখিদের কিচিরমিচির, এসব কিছুই তার কানে প্রবেশ করছে না। সে লাগেজের সামনে পুতুলের মতো বসে আছে। তার চোখে তখন ভেসে বেড়াচ্ছে গত রাতের দৃশ্যগুলো। রাস্তার ধারে দুটি পাগলের ভালোবাসার সেই মুহূর্ত, যা তার হৃদয়ে এখনও তোলপাড় তুলে চলেছে। ধারার কথাগুলো বারবার প্রতিধ্বনিত হচ্ছে মনের গভীরে। সেই সঙ্গে বুকের ভেতর কিছু একটা ভেঙে চুরমার হচ্ছে। তার অহংকার, যা এতদিন তাকে শক্ত করে রেখেছিল, আজ তা বালির প্রাসাদের মতো ভেঙে পড়েছে। ভাঙনের শব্দে অন্তরের প্রেমিক সত্তা জেগে উঠেছে। জেগে ওঠার পর থেকেই উচ্চস্বরে রাইয়ানের নাম ধরে ডেকে যাচ্ছে। সমস্ত অস্তিত্ব জুড়ে শুধু একটাই আকুতি, রাইয়ানকে চাই। তার বুকের উষ্ণতায় নিজেকে বিলীন করে দিতে চাইছে সে। চোখ বন্ধ করতেই তার গাল বেয়ে নেমে এলো অশ্রুর ধারা। ভালোবাসার অনুভূতি থেকে পালানো যায় না। এ যেন এক অমোঘ আকর্ষণ, যা বারবার টেনে নিয়ে যায় প্রিয় মানুষটির কাছে। কত না মানুষ এই ভালোবাসার টানে পাপ করেছে, ভয়ঙ্কর হয়ে উঠেছে। শুধু একটাই লক্ষ্য, প্রিয় মানুষটির সান্নিধ্য পাওয়া। নিকিতাও নিজের অজান্তেই সেই আকর্ষণের কাছে পরাজয় স্বীকার করেছে। এই মুহূর্তে রাইয়ান যদি এসে তাকে জড়িয়ে ধরত, তাহলে সে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে দিত তার কাছে। তার সমস্ত অহংকার, সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভেঙে চুরমার হয়ে যেত রাইয়ানের বাহুবন্ধনে। এলোমেলো চিন্তার জালে জড়িয়ে পড়ে নিকিতা সময়ের হিসাব হারিয়ে ফেলল। ঘড়ির কাঁটা যখন 9টা ছুঁয়ে গেল, তখন চমকে উঠল সে। নিজেকে প্রবোধ দিতে চাইল, বুঝতেই পারিনি কখন 9টা বেজে গেল। অজান্তেই ফ্লাইট মিস করে ফেললাম। কিন্তু এই মিথ্যা আত্মপ্রবঞ্চনা আর কতক্ষণ? নিজের কাছে লুকোনোর চেষ্টা করলেও সত্যটা স্পষ্ট। সে ইচ্ছে করেই ফ্লাইট মিস করেছে। জানালার বাইরে তখন সকালের রোদ পুরোদমে ফুটে উঠেছে। শহরের ব্যস্ততা ক্রমশ বাড়ছে, কিন্তু নিকিতার ভেতরে অদ্ভুত স্তব্ধতা। সেন্ট মার্টিন। জানালার ধারে দাঁড়িয়ে রাইয়ান তাকিয়ে আছে সেন্ট মার্টিনের সৈকতের দিকে। সূর্যের আলোয় বালুকণাগুলো হীরের মতো ঝকমক করছে। গত রাতের তুমুল যুদ্ধের কোনো চিহ্নই আর নেই সেখানে, তবে তার অন্তরে তখনও চলছে নিঃশব্দ যুদ্ধ।
নিজের সঙ্গে, নিজের অনুভূতির সঙ্গে। হাতের স্মার্টফোনটি খুলে ওয়ালপেপারে নিকিতার ছবির দিকে তাকালো সে। এই ছবিটি তার কাছে অমূল্য। তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে সেই হৃদয় হারিণী। আঙুলগুলো নিচ থেকে গ্যালারিতে চলে গেল। সেখানে সাজানো আছে লুকিয়ে তোলা নিকিতার ছবি, সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা প্রতিটি মুহূর্তের স্মৃতি, নিকিতার অনবদ্য হাসি, চোখের কোণে সৃষ্ট ছোট্ট ভাঁজ, বাতাসে উড়ে যাওয়া চুলের গোছা। প্রতিটি ছবি ধারালো ছুরির মতো বিঁধছে তার বুকে। এই পাখি আমার পিঞ্জিরায় বন্দি হতে চাইল না। মনে মনে ভাবল রাইয়ান। আমার আকাশে উড়তে চাইল না, আমার হৃদয়ে বাসা বাঁধতে চাইল না। যুদ্ধের মধ্যে থাকলেই ভালো, তখন নিকিতার অনুপস্থিতির বেদনা অনুভব করার সময় পায় না সে। নিস্তব্ধতায় নিকিতার শূন্যতা আরও গভীর হয়ে ওঠে। প্রতিটি মুহূর্ত তাকে স্মরণ করিয়ে দেয় কিছু শূন্যতা কখনোই পূরণ করা যায় না। ঘড়ির দিকে তাকালো রাইয়ান। 9টা বেজে গেছে। এতক্ষণে নিশ্চয়ই বিমানে উঠে গেছে ও। ভাবনাটা মাথায় আসতেই বুকের ভেতরটা মুচড়ে উঠল। চলে যাচ্ছে দূর দেশে, আমার কাছ থেকে দূরে, আরও দূরে। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হলো। রাইয়ান চমকে উঠে তাড়াতাড়ি ফোনটা পকেটে রেখে ঘুরে দাঁড়ালো। কামিন, বলল সে, নিজের কণ্ঠস্বরকে যথাসম্ভব দৃঢ় রাখার চেষ্টা করল। জাহিদ রুমে ঢুকলো। স্যার, সকালের রিপোর্ট। মুহূর্তের জন্য রাইয়ানের মনে হলো তার ভেতরের ভঙ্গুরতা বুঝি প্রকাশ পেয়ে যাবে। সে নিজেকে সামলে নিল। একজন সেনা নায়কের ভূমিকায় ফিরে গেল সে। চোখে মুখে ফুটে উঠল অবিচলতা, যা কিছুক্ষণ আগের বেদনার্ত মানুষটাকে আড়াল করে ফেলল। বলুন, বলল রাইয়ান। তার কণ্ঠে এবার আত্মবিশ্বাস। যুদ্ধক্ষেত্রের দায়িত্ব তার ব্যক্তিগত বেদনাকে আপাতত পেছনে ঠেলে দিয়েছে। জাহিদ তার ট্যাব থেকে পড়তে শুরু করল। স্যার, আমাদের নৌবহর সম্পূর্ণ নিরাপদে ফিরে এসেছে। 2টি করভেটে সামান্য ক্ষতি হয়েছে, তবে মেরামতের কাজ দ্রুত এগোচ্ছে। 17 জন সৈনিক আহত হয়েছেন, তাদের মধ্যে 3 জনের অবস্থা তুলনামূলক গুরুতর। সৌভাগ্যবশত কোনো প্রাণহানি হয়নি। রাইয়ান চিন্তিত মুখে বলল। আহত সৈনিকদের চিকিৎসার ব্যবস্থা? স্যার, সবাই মেডিকেল সেন্টারে ভর্তি আছেন। ডাক্তাররা জানিয়েছেন সবাই দ্রুত সুস্থ হয়ে উঠবেন। রাইয়ান স্বস্তির নিঃশ্বাস ফেলল। আজকের প্ল্যান কি? আমরা কয়েকটি পদক্ষেপ নিচ্ছি। প্রথম ধাপে আমাদের কোস্টগার্ড পেট্রোলিং বাড়ানো হচ্ছে। পরবর্তী ধাপে সমুদ্রে অবৈধ প্রবেশ শনাক্তকরণ সিস্টেম আপগ্রেড করা হবে। আমরা নৌবাহিনীর সঙ্গে কোঅর্ডিনেশন করে একটি র্যাপিড রেসপন্স টিম গঠন করেছি। এছাড়া আমাদের সাইবার সিকিউরিটি সিস্টেম আপগ্রেড করা হচ্ছে। খুব ভালো। সাইবার সিকিউরিটির ক্ষেত্রে আমাদের বিশেষ মনোযোগ দিতে হবে। গতকাল আমরা দেখেছি যে এটি কতটা গুরুত্বপূর্ণ এবং এর প্রভাব কত ব্যাপক। আমাদের নিশ্চিত করতে হবে যে আমাদের সব তথ্য সুরক্ষিত আছে। স্যার, লেফটেন্যান্ট সাইমা এরই মধ্যে তার টিমের সঙ্গে কাজ শুরু করেছে এবং সাইবার সিকিউরিটি বিভাগের বিশেষজ্ঞদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।